রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে শ্বাসরোধকারী রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে আমেরিকা। রাশিয়া রাসায়নিক অস্ত্রকে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করেছে উল্লেখ করে একটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। জাতিসংঘকে জিম্মি করে রেখেছে আমেরিকা, এরকম একটি অভিযোগ করেছে রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে শ্বাসরোধকারী রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে আমেরিকা। রাশিয়া রাসায়নিক অস্ত্রকে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করেছে উল্লেখ করে একটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এটি একটি খবর এবং পাশাপাশি নর্থ কোরিয়াকে জ্বালানি সরবরাহ করছে রাশিয়া। এই দুটি বিষয় নিয়ে আমি একটু মোহাম্মদ মালেক আপনার একটু আলোচনাটা শুনতে চাই এবং শেষে আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, একটু আপনাদেরকে একটু আগে একটু জানিয়ে রাখতে চাই। সেটি হচ্ছে যে জাতিসংঘকে জিম্মি করে রেখেছে আমেরিকা, এরকম একটি অভিযোগ করেছে রাশিয়া। রাশিয়া বলেছে জাতিসংঘ, এটি উল্টো তাদের দিক থেকে অভিযোগ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জিম্মি করে রাখা হয়েছে এবং প্যালেস্টাইনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার পথে আমেরিকার ভেটো প্রসঙ্গে কথা বলেছে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি। তো এটি একটু বিষয়। এদিকে আমেরিকা অভিযোগ তুলেছে ইউক্রেন এবং সেনাদের উপরে রাসায়নিক অস্ত্র, যেটি আমি বলেছি এটি পাল্টাপাল্টি অভিযোগ। মোহাম্মদ মালেক। জি, আমি প্রথমে তাহলে ওই যে রাশিয়ার যে অ্যাম্বাসেডর টু দ্য ইউএন তিনি যে কথাটি বলছেন সেখান থেকে শুরু করি আলোচনাটি। জি, সেটি হলো যে দেখুন, এটি তো রাশিয়ার অ্যাম্বাসেডর যে কথাটি বলেছেন কথাটা তো সত্য। তার কারণ আমরা এই মানে ইসরায়েল এবং হামাস যুদ্ধের পর থেকে আমরা যতগুলো মুভমেন্ট দেখেছি, সেটা সাধারণ পরিষদে হোক আর নিরাপত্তা পরিষদেই হোক, সেখানে কিন্তু আমেরিকার ভেটো দেওয়ার কারণে অনেকগুলো প্রস্তাব কিন্তু মানে গ্রহণ করা যায়নি, স্পেশালি নিরাপত্তা পরিষদ। যেমনটি ধরেন যে আলজেরিয়ার যে প্রস্তাবটি ছিল যে প্যালেস্টাইনকে একটি মেম্বার রাষ্ট্র হিসাবে মানে স্বীকার করে নেওয়া, এটির ব্যাপারে কিন্তু আমেরিকা তার আপত্তি প্রকাশ করেছে, যে কারণে প্রস্তাবটি গৃহীত হয়নি। তেমনিভাবে টু স্টেট সলিউশন সম্পর্কে যে প্রস্তাবটি ছিল সেটিতেও কিন্তু আমেরিকা ভোট প্রদান করেনি। তাহলে এখন দেখুন যে এই এমনি বিভিন্ন সিজফায়ার সম্পর্কে যে সমস্ত আলোচনা হয়েছে সেখানেও কিন্তু আমেরিকা এবং মাঝে মাঝে ব্রিটেনও মানে ভেটো প্রদান করেছে কিংবা ভোট প্রদান করেনি, বিরত থেকেছে কিংবা বিরুদ্ধে ভোট প্রদান করেছে। তাহলে এই জিনিসগুলো দেখে যা মনে হয়, শুধু আমি বলবো যে রাশিয়ার অ্যাম্বাসেডর যেমন শুধুমাত্র আমেরিকার কথা বলেছে যে জাতিসংঘকে জিম্মি করে রেখেছে, এটি আসলে আমি আরেকটু বলতে চাই যে শুধু আমেরিকা নয়, ভেটো প্রদানকারী প্রত্যেকটি দেশ, স্পেশালি রাশিয়া এবং আমেরিকা দুইজনেই জিম্মি করে রেখেছে এটাকে মেনলি। আমরা এই ইউক্রেন যুদ্ধের সময় কিন্তু বিভিন্ন প্রস্তাব আমরা নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভেটোর কারণে রাশিয়া চায়না অনেক সময় নীরব থাকে, রাশিয়া অনেক সময় ভেটো দেয়। কাজেই ভেটো প্রয়োগকারী যে কয়টি দেশ আছে প্রত্যেকটি দেশই জাতিসংঘকে একটা রাবার স্ট্যাম্পে পরিণত করেছে। অর্থাৎ আপনার মনে আছে কিনা, এই যে ইসরায়েল হামাস যুদ্ধের পরে জাতিসংঘের মহাসচিব যতগুলো উদ্যোগ নিয়েছিলেন তিনি কিন্তু একটিও করতে পারেননি, বরং তারই চাকরি থাকবে না ইসরায়েল হুমকি দিয়েছে। তাহলে এই জাতিসংঘের মহাসচিবের চাকরি থাকে কিনা সেটি যখন মানে কি বলবো অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে, তাহলে ইসরায়েল এত বড় শক্তিটা কোথায় পেল, তাই না? ইসরায়েল তার ভেটো প্রদান করতে পারে না, তিনি জাতিসংঘের মহাসচিবের চাকরি খেয়ে ফেলতে পারে সেই দেশটি। তাহলে এটি কার জন্য করে? আমেরিকার জন্য করে, কারণ জানে যে আমেরিকা সেখানে আছে। ইসরায়েলের এই মানবতা বিরোধী কাজের জন্য যতগুলো প্রস্তাব নিরাপত্তা পরিষদে যাবে না কেন, আমেরিকা তাদের পাশে থাকবে, কোনো প্রস্তাবে গৃহীত হবে না। কাজেই আমি মনে করি যে এটা শুধু আমেরিকা রাশিয়া নয়, এই ভেটো প্রথাটি বিলুপ্ত হওয়া দরকার, কারণ ভেটো যতদিন থাকবে। মানে আপনি কি মনে করেন যে এটি আসলে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে হওয়া উচিত, সব রাষ্ট্র ভোট দেবে, এটা কোন দিকে যায় সেরকম হওয়া উচিত? সেটাই হওয়া উচিত। তার কারণটি হলো কি, এখন জাতিসংঘে শত শত সদস্য রাষ্ট্র থাকলেও মূলত এই 5টি বা 6টি রাষ্ট্রের কাছে জাতিসংঘ জিম্মি হয়ে গেছে। কাজেই তিনি যেমনটি বলেছেন আমেরিকার জন্য জিম্মি হয়ে গেছে, আমি মনে করি ওনার জন্য জিম্মি হয়ে গেছে। তার মানে ওনারা যারা ভেটো প্রদান করতে পারেন তাদের জন্য। এখানে সদস্য রাষ্ট্রদের গণতান্ত্রিক পন্থায় সমস্ত সিদ্ধান্ত হওয়া উচিত, অর্থাৎ মেজরিটি রাষ্ট্র যেদিকে ভোট প্রদান করবে, জাতিসংঘের কাজ যদি হয় সারা বিশ্বে একটা স্থিত অবস্থা, শান্তিপূর্ণ অবস্থা নিশ্চিত করা, তাহলে সেটি করতে গেলে জাতিসংঘ কার্যকর হবে এবং সেই কার্যকর করার জন্য ভেটো সিস্টেমটাই বন্ধ করে দেবে। আচ্ছা, এই পর্যায়ে আচ্ছা ধন্যবাদ। আমি একটু মতামত নিয়ে আসি, কারণ পরেরটি অন্য প্রসঙ্গ, তো আমরা এটা নিয়ে প্রফেসর মেহনাজ মোমেনের মতামত নিয়ে
তারপরে আমরা পরের প্রসঙ্গটিতে যাচ্ছি যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে কিনা রাশিয়া, নর্থ কোরিয়াকে সরবরাহ করছে, জ্বালানি সরবরাহ করছে কিনা, সেটির আমরা আলোচনায় আসবো। প্রফেসর মেহনাজ মোমেন। হ্যাঁ, ভেটোর সাথে আমি একমত। যখন জাতিসংঘ গঠিত হয়েছিল তখন মনে করা হয়েছিল 5টি শক্তিশালী রাষ্ট্র, তাদের ভয়েসই প্রধান হবে, কিন্তু এখন পৃথিবীর অবস্থা পাল্টে গেছে। আর বিশেষ করে আমরা বিভিন্ন পরিস্থিতিতে দেখেছি এই 5টি রাষ্ট্রই তারা নিজেদের স্বার্থে তারা যে কোনো আপনার ভেটো দেয়। যেমন আমেরিকার আপনি ইসরায়েলের যে কোনো আপনার আগ্রাসনের বিরুদ্ধে আমরা দেখছি, আগে তো শুধুমাত্র আগে আমেরিকা আরো সঙ্গী পেত, কিন্তু এখন আমেরিকা একাই ভেটো দিয়ে এটাকে জিম্মি করেছে। কিন্তু আমি অবশ্যই একমত যে আপনার ইউক্রেনের ক্ষেত্রে আমরা যখন দেখব রাশিয়া তখন তার এই ক্ষমতা ব্যবহার করছে, কাজে এই ভেটোর ক্ষমতাটা এই 5টি শক্তিশালী রাষ্ট্রকে আরো একটা মানে আরেকটা লেয়ারের শক্তি দেয়, এবং যে শক্তিটা আর কেউ আপনার সেটার মোকাবেলা করতে পারে না। এবং এটা অবশ্যই অন্যায়, কারণ আমরা দেখছি যে 95% পৃথিবীর মানুষ একদিকে থাকলেও ওই একটি ভেটোর জন্য আপনার কোনো কাজ করা যায় না। কাজে এই ভেটোর এখন এই দিন এসছে, এই 5টি দেশ আসলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ না এখন, বা যদি হয়ও এখানে অন্যান্য আপনার শক্তির চ্যালেঞ্জ হিসেবে অন্যান্য দেশগুলো দাঁড়াচ্ছে। কাজে এটার এই সিকিউরিটি কাউন্সিলের এই ভেটো সিস্টেমের পরিবর্তন। এখানে একটি ছোট্ট প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে আপনি কি মনে করেন না, যেমন যখন একটি দেশে ভোট হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, পক্ষে বিপক্ষে মানুষ নির্বাচন করে, মানে বিভিন্ন দল, যদি এরকম হয় যে একটি বিষয় সামনে আসে, তখন যদি যে দেশগুলো শক্তিশালী দেশ তারা যদি এটিকে পাশ করাতে চায়, তারা আন্তর্জাতিক কূটনীতি করবে, সেইভাবে সেটিকে আনবে যে বেশিরভাগ দেশকে রাজি করানোর দায়িত্ব, বোঝাতে হবে যে এই কারণে এটি, তখন এটি আরো জমজমাট হবে এই জাতিসংঘ এবং সারা পৃথিবীর মানুষের অংশগ্রহণ। তখন জানবে যে সিয়েরা লিওনেরও মতামতের মূল্য আছে, তাই না? আপনি কি মনে করেন? এটা হচ্ছে জেনারেল কাউন্সিলে এরকম হয়, কিন্তু কথা হচ্ছে আপনার যখন আমেরিকা একটা পাওয়ার, আমেরিকায় ডিপ্লোমেসি জিনিসটা পার নাই। এখানে প্রধান আপনার অস্ত্র বা ভয় দেখিয়ে এটাকে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করা হয়েছে, কারণ আমেরিকার মনে হচ্ছে ডিপ্লোমেসির দরকার নাই। এখানে আমি একটা ভালো উদাহরণ দিই আপনাকে। জেনারেল কাউন্সিলে যখন ইসরায়েলের কোনো প্রসঙ্গ উঠে, এখন মাত্র 3টি দেশকে পাওয়া যায় যেটার বিরোধিতা করে, আমেরিকা, ইসরায়েল, ফিজি। ফিজির কি একটা চুক্তি আছে আমেরিকার সাথে, আমেরিকা যেভাবে ভোট করে ফিজিকে সেভাবেই করতে হয়। আচ্ছা, প্রফেসর মোহাম্মদ মালেক এটা নিয়ে একটু বলবেন। ক্ষমতা কমে গেছে। মোহাম্মদ মালেক। জি, আপনি যে কথাটা বলেছেন এটি হওয়া উচিত। আপনি যে কথাটা বললেন যে সকল রাষ্ট্রের মানে মতামতের প্রেক্ষিতে, সেক্ষেত্রে হবে কি, যারা পাওয়ারফুল রাষ্ট্রগুলো আছে তারাও কিন্তু মোবিলাইজ করার চেষ্টা করবে, মোটিভেট করার চেষ্টা করবে অন্য রাষ্ট্রগুলোকে, যেন এতে জাতিসংঘটা কি হবে, আরো অ্যাক্টিভ হবে এবং কার্যকর হবে। আর মেহনাজ আপা যেমনটি বললেন যে এই পদ্ধতিটা কিন্তু সাধারণ পরিষদে আছে, কিন্তু সাধারণ পরিষদের এই সিদ্ধান্ত কোন রাষ্ট্র মেনে মানার বাধ্যবাধকতা, মানে আমি তো সাধারণ পরিষদের অধিবেশন যখন হয়, রাষ্ট্র এবং সরকার প্রধানরা এখানে এসে বক্তব্য দেয়া ছাড়া আর কিছু হয় কিনা আমার মনে হয় না। কিন্তু এই পদ্ধতিটি করা উচিত নিরাপত্তা পরিষদ, যেন নিরাপত্তা পরিষদেও যে 5টি রাষ্ট্র আছে তাদের সংখ্যাগরিষ্ঠের ভোটের প্রেক্ষিতে একটি সিদ্ধান্ত কার্যকর হবে। না হলে এই যে জিম্মি অবস্থা থাকবে। আরেকটি কথা মেহনাজ আপা খুব সুন্দর বলেছেন, দেখুন জাতিসংঘ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত হয় তখনকার পৃথিবী আর আজকের পৃথিবী এক নয়। পরিবর্তিত অবস্থায় অনেক রাষ্ট্রের উদ্ভব ঘটেছে, আর্থিকভাবে শক্তিশালী হয়েছে কিংবা রাজনৈতিকভাবে শক্তিশালী হয়েছে। আর এই সমস্ত রাষ্ট্রগুলোতে এবং পৃথিবীর নানা রকম এই সিনারিও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সেই এই 40-এর দশকের পৃথিবী আজকের নেই। এই পরিবর্তিত অবস্থার মধ্যে প্রত্যেকটি রাষ্ট্রেরই সমান মূল্য থাকা উচিত। আচ্ছা, আমাদের অনুষ্ঠান শেষের দিকে যেহেতু না থাকে, তাহলে জাতিসংঘের কার্যকরিতা কি কোথায় থাকে? আর আমি মেম্বার হয়ে যদি আমার অধিকার এই হরিজন সম্প্রদায়ের মতো অধিকার থাকে, তাহলে আমার সাথে আমেরিকার সদস্য রাষ্ট্র কিংবা ফিজিও একটা সদস্য, তাহলে দুইটা রাষ্ট্রের মধ্যে পার্থক্য কি থাকে? আচ্ছা, আমরা একেবারে সমান অধিকার থাকা উচিত প্রত্যেকেরই। আমাদের একেবারে শেষের দিকে একটু ছোট করেই মন্তব্যটা নিতে হবে। প্রফেসর মেহনাজ মোমেন, আমি যে প্রসঙ্গটি বলেছি ইউক্রেন এবং নর্থ কোরিয়া, আপনার মতামত? যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে বলা হচ্ছে যে অনেক আপনার এমন ধরনের অস্ত্র বা এমন ধরনের জিনিস ব্যবহার করেছে যেটা আপনার ওয়ার ক্রাইমের পর্যায়ে পড়ে, এবং এটা যখন যুদ্ধ শুরু হয়েছিল আমেরিকাকে আমরা এটা নিয়ে অনেক সোচ্চার হতে দেখেছি। কিন্তু এখন এই সোচ্চার হওয়ার অবস্থাটা আর নাই, কারণ আমার ইসরায়েলের যুদ্ধে আর কি এর থেকেও অনেক বেশি মানবতা বিরোধী জিনিস দেখেছি।
না, সেই আলোচনা তো আমরা করেছি, এখন আমরা একটু এইটা কি হচ্ছে কিনা এটা একটু জানতে চাই। না, আমি বলছি সেই কারণে আমেরিকা ওরকম জোর দিয়ে কথা বলতে পারছে না। তবে আমি একেবারেই একমত, যে কোনো ধরনের মানবতা বিরোধী ওয়ার ক্রাইম যখন হয় সেটার বিচার হওয়া উচিত। এবং এখানে আরেকটা জিনিস দেখতে হবে যে আমেরিকা যেরকম তার প্রাধান্য বিস্তার করছে, রাশিয়াও কিন্তু করছে। সেখানে নর্থ কোরিয়ার সাথে সম্পর্ক, ইরানের সাথে সম্পর্ক, সেখানেও কিন্তু একটা এশিয়াতে ইভেন ইন্ডিয়ার সাথে সম্পর্ক, একটা বেল্ট গড়ে তুলেছে যেখানে আপনার যেটাকে আমেরিকার মোকাবেলা করার জন্য যেটা আর কি খুব সহায়ক। কাজে এই সমস্ত ক্ষেত্রেও চিন্তা করলে আমি দুঃখের সাথে আমার কাছে মনে হয়, আমার বিশ্লেষণেই, যে কারো ওয়ার ক্রাইমেরই বিচার হবে। কারণ এই পৃথিবীতে এখন আমরা এমন একটা পৃথিবী দেখছি যারা শক্তিশালী রাষ্ট্র যখন এরকম ওয়ার ক্রাইম করে, যখন এরকম অন্যায় করে, তার কোনো বিচার হয় না, যেটা সব দেশের পক্ষে। আমার মনে হয় আমরা একটু মোহাম্মদ মালিকের বক্তব্য শুনে আজকে শেষ করি। জি দেখুন শামীম ভাই, যুদ্ধ মানে কি? যুদ্ধ মানে অশান্তি, যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানে মানবতার ক্ষতি। তো কাজে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে। আমরা জানি না যে আমেরিকা যে দাবিটি করেছে কেমিক্যাল ওয়েপন ব্যবহার করেছে, এটি সত্য হতে পারে, নাও হতে পারে। আবার যদি সত্যও হয় তাহলে যুদ্ধের মধ্যে সমস্ত নিয়ম নীতি ভঙ্গ করে যখন যুদ্ধই হচ্ছে, তখন এই গ্লোবাল ব্যান ভঙ্গ করে যদি কেমিক্যাল ওয়েপন ব্যবহার করে, তো সেটি তো আপনি ফিরাবেন কি করে, তাই না? আমি সিগনেটরি, একজন আন্তর্জাতিক যে কনভেনশন বা আইন আছে সেখানে আমিও স্বাক্ষর করি, কিন্তু আমি মানলাম না। না মানলে কি, না মানলেই তো যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়। তো রাশিয়ার জন্য সেই রকম অবস্থা হয়েছে। আর এটি যে কতটা সত্য সেটাও আমরা জানি না, কারণ যে কোনো যুদ্ধেতেই প্রথম যুদ্ধে শহীদ হয় সত্য, অর্থাৎ সত্যের হত্যাটি সবার আগে হয়। কাজে কোন পক্ষ যে সত্য কথা বলছে আর কোন পক্ষ যে সত্য কথা বলছে না, এটি প্রমাণের সুযোগ কিন্তু যুদ্ধের মধ্যে নাই। ওই যে বললাম, সত্য নিহত হয় প্রথমে যুদ্ধে গেল। আরেকটা জিনিস যেটা আপনি নর্থ কোরিয়ার কথা বললেন, যে আমেরিকা যদি সমস্ত বিশ্ব বিবেকের অবমাননা করে গাজায় গণহত্যা করার জন্য ইসরায়েলকে সমস্ত রকম সমর্থন দিতে পারে, সেটি যেমন ক্ষতিকর, তো রাশিয়া যদি নর্থ কোরিয়াকে গ্যাস সরবরাহ করেই থাকে, তাতে দোষের কি আছে? কারণ আমি একটা দোষ করে আরেকজনে দোষ করছে, তার চেয়ে তো বরং আমি মনে করি কম দোষই করছে, তাই না? যে এখানে আমি শত শত হাজার হাজার আপনার কাছে কম দোষ মনে হচ্ছে, কিন্তু যখন এটা প্রতিক্রিয়া তৈরি হয় কখনো, সেইটা যে কত বড় প্রতিক্রিয়া হবে সেটা তো আমরা জানি না। না, দ্যাটস ট্রু, কিন্তু কথাটা হচ্ছে আমরা তো একটা চোখের সামনে একটি ধ্বংস দেখতে, ঠিক আছে, এটা তো আলোচনা আপনারা পুরোটা জুড়েই করলেন, আমি শুধু ওই সেটাই এখন সেরকমই আরেকটা, তাই না? তাহলে আপনি যদি অপরাধ করে আরেকটা অপরাধের প্রতিবাদ করলে সেটি তো জোরালো হয় না। সমস্ত রকম অপরাধী আন্তর্জাতিক রীতিনীতি পুনঃস্থাপন করতে হবে পৃথিবীতে। তাহলে আপনি যখন আপনার নিজের ভূমিকায়, নিজের অ্যাক্টিভিটিসে সমস্ত কিছু শুদ্ধভাবে করতে পারবেন, প্র্যাকটিস করবেন সত্যকে, সুন্দরকে, আইনকে, তখনই আপনি আরেকজন আইন ভঙ্গকারীকে আপনি সেটা প্রতিবাদ করতে পারেন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।